হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। যেমনটা বলেছিলাম আগের ভিডিওতে, আমরা চলেছি সিকিয়াঝোড়া বোট সাফারির উদ্দেশ্যে। এবং এই বোট সাফারির একমাত্র নিয়ম হলো একদম চুপ থাকতে হবে, মুখে আঙুল দিয়ে, যেরকম আমরা ছোটোবেলায় ক্লাসে থাকতাম। আমিও আর খুব বেশি কিছু বলছি না, একদম ভিডিও ক্লিপসগুলোই আমি যোগ করে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই জায়গায় কেন চুপ থাকতে হবে, আর চুপ থাকলে আপনি কী কী উপকার পাবেন। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মন ভালো করে দেবে, আর মনে হবে আজকে সারা দিনটা যেন এখানেই থেকে যাই, এই বোট সাফারি যেন শেষই না হয়। যদিও এটা বন্য জন্তু জানোয়ার দেখার জন্যই করানো হয়, কিন্তু গরু বাদে আমরা কিছুই দেখতে পাইনি। তবে যা দেখতে পেয়েছি সেটারও কোনো তুলনা হয় না। নদীর পাড়ে এসেছি, বাবু ভিডিও করছে। নানা রকম পাখির আওয়াজ, জলের শব্দ, এই হলো এখানকার সম্বল। বড় দল থাকলে যা হয়, একদম চুপ তো সবাইকে করিয়ে রাখা যাচ্ছিল না। টুকটাক খুচখাচ কথাবার্তা সবাই বলছিলই কিছু না কিছু। যে 200 টাকাটা নেওয়া হয় সেটা একটা সার্টেন পয়েন্ট অবধি নিয়ে যাওয়ার জন্য, তারপরেও আরও কিছুটা ওরা নিয়ে যায় যদি আপনি মাথা পিছু 20 টাকা করে বেশি দেন। যারা নৌকা চালাচ্ছিল তারা বলল যে আপনারা যদি আরও ভেতরে যান তাহলে আরও ভালো কিছু দেখতে পাবেন, আরও একটু বেশি সময় এই জায়গাটায় থাকা যাবে। সেই লোভেই আমরা সবাই মাথা পিছু 20 টাকা করে বেশি দিয়ে দিয়েছিলাম। কারোরই ইচ্ছা করছিল না এই শান্ত নিরিবিলি প্রকৃতির বুক থেকে আবার ফিরে যেতে। নানান রকম পাখির আওয়াজ তো রয়েছে, এছাড়া আরও নাম না জানা ফুলও চোখে পড়েছে পথে যেতে যেতে। প্রচুর প্রজাপতি দেখতে পেয়েছি, এবং প্রজাপতিগুলো উড়ে উড়ে এসে গায়ে হাতে বসছিল। বেশ অনেকগুলো ছবিও তুলেছি ওরকম। এছাড়াও ফড়িং, মৌমাছি এইসবও ছিল। এখানে একটা পার্ক ছিল, তাই আমরা আমাদের ঘোড়াটা ঘুরে নিয়েছি। এখন বুটুকে একটু স্লিপ তো চড়াতেই হবে। বড়রা চা খাচ্ছিল আর আমাদের এই ছোট্ট পুচকেটা স্লিপ চড়ছিল।
সিকিয়াঝোড়া থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য বক্সার জঙ্গল পেরিয়ে জয়ন্তী পাহাড়। যেতে যেতেই দেখতে পেলাম অনেক চায়ের বাগান। বাবা বলল যে পাহাড়ি অঞ্চলে চায়ের যা স্বাদ হয় এই তরাই অঞ্চলে চায়ের স্বাদ অত ভালো হয় না, অর্থাৎ কম দামে যেসব চা পাওয়া যায় সেগুলো নাকি এখানে চাষ হয়। আচ্ছা, আপনারা কি জানেন এই জলপাইগুড়ি অঞ্চলে কোন বিখ্যাত গোয়েন্দা থাকতেন? এক বাংলা খ্যাতনামা সাহিত্যিকের কালজয়ী সৃষ্টি। মনে আছে কারু? জানলে কমেন্ট বক্সে জানান। ও এই সামনের সিটটা ছাড়বে না, কিছুতেই ওকে এই সিট থেকে ওঠানো যায়নি। যেই সামনে বসবে ওকে কোলে নিয়ে বসতেই হবে। এসে গেছি বক্সার টাইগার রিজার্ভে। টাইগার কতটা আছে চোখে পড়েনি, তবে এই স্টপ পেরোলেই আমাদের সবার ফোনে নেটওয়ার্ক চলে গিয়েছিল। এখানে আমাদের দাঁড় করানো হয়েছে আইডি কার্ড চেকের জন্য। ঘন্টাখানেকের রাস্তা এবং চারিদিকে শুধু গাছ আর গাছ। এইখানেও কিন্তু জঙ্গল সাফারি হয়, বেশ কয়েকটা জিপ দেখতে পেলাম। হয়তো ভেতরের দিকে গেলে বাঘের দেখা পেলেও পাওয়া যেতে পারে। এই বক্সার জয়ন্তী পাহাড়ের কথা প্রথম পড়েছিলাম ভূগোলে, খনিজ পদার্থর চ্যাপ্টারে। এখানকার প্রধান খনিজ পদার্থ হলো ডলোমাইট। বক্সার জঙ্গল শুরু হতেই শুরু হয়ে যায় জয়ন্তী রেঞ্জ। পাহাড় প্রেমীদের নাকি ঘুরতে গেলে একটু পাহাড় না দেখলে ভালো লাগে না। এটা কি জয়ন্তী পাহাড়? আমরা এখন এখানে যাব। আমাদের গাড়ি থেকে আগে ফাঁসতে জানেন, কারণ এরা ফটো তুলবে না, বড় পুলিশের গাড়ি কাজ ফটো দেখাবে। আর আমার তো পাহাড় দেখলেই শরীর খারাপ করতে শুরু করে, কারণ ওই পাহাড়ি চড়াই রাস্তায় উঠতে গেলেই আমি জানি গাড়িতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তবে এখানে কোনো চড়াই উতরাই রাস্তা নেই, আমরা যেহেতু একদম পাহাড়ের তলদেশেই যাব। সোজা রাস্তা ধরে চলে এলাম একদম জয়ন্তী পাহাড়ের সামনে। এখানেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। বাপ ছেলে দুজনেই উঠবো, ঠিক আছে? এই যে নাই খাই চল। শুনেছেন ওর কথাবার্তা? এইটুকু বয়স এখন নাকি ওই পাহাড়ে চড়বে। একদিকে ভালো, জ্যোতিদারও খুব পাহাড় পছন্দ, তাই তার নাকি পাহাড় না দেখলে শরীর খারাপ লাগছিল। যাই হোক, আমরা খেতে বসে পড়লাম। এখানেও আমাদের থালি ছিল। এত খাবার দাবার দেয় এবং এত কিছু আমি খাই না, এটা আমার খুব খারাপ লাগে। এই জন্য থালি ব্যাপারটাই আমার পছন্দ হয় না। খেয়ে উঠে আমরা চললাম পাহাড়ের আরেকটু সামনে। মাঝখান দিয়ে এরকম একটা ছোট্ট নদী বয়ে গেছে। না না, তুই বর্ডার পার কর, আর ঠিক দরকার নেই, চলে আয়। জুতো রেখে চলে এসছে। এইখানে বড়দের সাথে আমাদের বাচ্চা পার্টির একটু ঝামেলা হয়ে গিয়েছিল, কারণ বড়রা আর দূরে যেতে চায় না, কিন্তু আমরা ছোটরা ওইটুকুতেই কি করে সন্তুষ্ট থাকি। তাই তাদেরকে ফেলে আমরাই চলে গিয়েছিলাম। অনেকবার ডাকাডাকি করেছে, তারপরে 10 মিনিট পরে ফিরে এসেছি।
জায়গাটা এত সুন্দর, বেশ সুন্দর সুন্দর ছবি উঠেছে ওখানে কয়েকটা। ও আর একটা সাজেশন রাখবেন, এখানে ভুলেও কিন্তু শু পরে আসবেন না। দেখছেন তো নদীতে সবার জুতোর জন্য কি অবস্থা। আর এই মহাশয়কে দেখছেন, কিছুতেই ওকে পেছনে বসানো যাবে না, ও সবার আগে গাড়ি খুলে সামনে বসে যাবে। ব্যাস, আজকের মতন ঘোরাফেরা এইখানেই ইতি। এরপরে আমরা সবাই যাব হোটেলের উদ্দেশ্যে। এই নদীতে নামার জন্য জুতো ভিজে যাওয়ায় মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে দোকান খুঁজে আবার জুতোও কেনা হয়েছে। ও গান শেখে, ওকে বলা হয়েছিল তুই যে গানগুলো শিখেছিস সেখান থেকে কিছু একটা কর। আর ও গাইছে দিওয়ানা তেরা। যাই হোক, সুন্দরী গেয়েছে, আমরা বেশ মজাই পেয়েছি গাড়িতে আস্তে আস্তে। আসলে এরকম একটা পাওয়ার প্যাকেজ যদি সাথে থাকে না, অর্থাৎ ছোট বাচ্চা, তাহলে টাইম পাস করার জন্য আর কিচ্ছু দরকার হয় না। ও আর অনেক কষ্টে ওকে ভুলিয়ে ভালিয়ে পেছনের সিটে আনা হয়েছে, যে এবার তুমি একটু ঘুমাবে তাই পেছনের সিটে আসো, কারণ ওর বাবা মা কেউ সামনের সিটে বসবে না। আরও একটা গান শুনে নিন, আমারও থেকে যাক স্মৃতির পাতায়। ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে যায় এবং আজকে বাড়ি এসে আর কোনো অনুষ্ঠান ছিল না, যে যার মতন একটু গল্প করেছি এবং তারপরে খাওয়া দাওয়া সেরে রাত্রের ঘুম। মেনুটা একই, রুটি আর মাংস, সাথে আলু ভাজা। আজকের মতো বিদায়, পরের ভিডিওতে থাকবে হাতি সাফারি।